নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। আমরা গত 20 তারিখ 20শে মার্চ কলকাতার মৌলালী যুব কেন্দ্রে নাগরিকত্ব সম্পর্কে বর্তমানে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যা নিয়ে একটা কনভেনশন করেছি। এই কনভেনশনে আমরা পরিকল্পনা করেছিলাম যে আমাদের গোটা প্রোগ্রামটা আমরা ভিডিও রেকর্ডিং করে আমরা ইউটিউব মারফত প্রচার করব, যাতে যারা দূরে থাকেন, সবাই আসতে পারেননি, তারা যাতে মিটিংয়ের গোটা ব্যাপারটা জানতে পারেন, বুঝতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যাকে দায়িত্ব দিয়েছিলাম তার কোনো ত্রুটির কারণে এই ভিডিওটা আমাদের সম্পূর্ণ করা সম্ভব হয়নি। পরে আমরা কিছু টুকরো টুকরো অংশ বিভিন্নজন যেটা ভিডিও করেছিলেন তাদের কাছ থেকে কালেক্ট করে তার কিছু আমরা আমার এই ইউটিউব চ্যানেলে প্রচার করেছি। সেখানে অনেকে বলছেন যে পুরো ভিডিওটা পেলে ভালো হতো, আর না হলে আপনি একটা মিটিংয়ে কি হয়েছে একটা ভিডিও করে যদি আমাদের জানান তাহলে খুব ভালো হয়। বিভিন্ন জনে টেলিফোন করেছেন, ওখানে মন্তব্য লিখেছেন, তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ভিডিও। আমাদের ওই কনভেনশনে রাজনৈতিক নেতাদের মধ্যে হাজির ছিলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রবীণ কংগ্রেস নেতা, একসময় মন্ত্রী এবং সাংসদ ছিলেন। বিশেষ করে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন প্রফেসর প্রদীপ ভট্টাচার্য। তিনি ওই কমিটির চেয়ারম্যান হিসেবে অনেক চেষ্টা করেছিলেন, আমাদের সাথে যোগাযোগ রেখেই চেষ্টা করেছিলেন যাতে উদ্বাস্তুদের এই নাগরিকত্ব সমস্যার একটা সমাধান হয়। তিনি একসময় আমাদের বলেছিলেন যে এটা আমি করে দেব, এবং তিনি চেষ্টাও করেছিলেন, কিন্তু সেটা আলটিমেটলি তিনি করতে পারেননি। প্রদীপ ভট্টাচার্য ছিলেন, তিনি বিষয়টাতে খুব আগ্রহী ছিলেন। প্রদেশ কংগ্রেসের নেতা, প্রাক্তন আইএস অফিসার, এবং এখন প্রাক্তন আইএস অফিসার, সেই সঙ্গে প্রাক্তন এমএলএ, দুবার এমএলএ ছিলেন। এখন প্রদেশ কংগ্রেসে এই তফসিলি দপ্তরের দায়িত্বে আছেন সুখবিলাস বর্মা। ওনারা কংগ্রেসের পক্ষ থেকে দুজন ছিলেন। সিপিএমের পক্ষ থেকে ছিলেন কমরেড সুজন চক্রবর্তী, উনিও প্রাক্তন সাংসদ, উনি উপস্থিত ছিলেন রেখা গোস্বামী। আপনারা জানেন উনি পশ্চিমবঙ্গের বামফ্রন্ট আমলে মন্ত্রী ছিলেন, উনিও ছিলেন। আর ছিলেন বামপন্থীদের যে সংগঠন, উদ্বাস্তু সংগঠন ইউসিআরসির যিনি এখন পশ্চিমবঙ্গের প্রধান মধু দত্ত, তিনিও এই কনভেনশনে উপস্থিত ছিলেন। আর আমরা সংবিধান বাঁচাও মঞ্চ এবং বিভিন্ন আমাদের দলিতদের যে সব সংগঠন, সেই সংগঠনের কিছু নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন, যারা বিভিন্ন সময়ে একসঙ্গে আমরা এই আন্দোলনটা করি, উদ্বাস্তু আন্দোলনটা করি। আমরা আশা করেছিলাম যে যত সংখ্যায় লোক হয়েছিল তার থেকে আরও কিছু বেশি লোকজন হবেন, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি। কিন্তু আমাদের প্রোগ্রামটা যে খুব মার খেয়ে গেছে তা নয়, মোটামুটি প্রোগ্রামটা উতরে গেছে। একটা কারণ ছিল, ওই দিনটা আপনারা জানেন সকাল থেকেই বর্ষা ছিল, অসময়ের বর্ষা, অনেকে আর ঘর থেকে হয়তো বেরোতে চাননি, যেটা আমাদের কাছে আমরা অনেকে আমাদের টেলিফোন করেছেন
মানে অন্তত 30-40টা ফোন পেয়েছি যে দাদা এরকম অবস্থা, বর্ষার জন্য আসতে পারছি না, এরকম বলেছেন। তো বর্ষার জন্যে সমস্যা ছিল ঠিকই, কিন্তু এরকম একটা সমস্যাতে, নাগরিকত্বের মতো একটা সমস্যাতে এইটুকু বর্ষায় আটকে যাওয়া, এইটা খুব ভালো বিষয় নয়। কারণ এই আন্দোলনটা তো করতে হবে, বেশ শক্ত আন্দোলন। সেখানে এইটুকু বাধা বিঘ্ন অতিক্রম করে না আসতে পারলে এটা মুশকিল। অনেকে বলতে পারেন যে আসলে এটা আপনাদের ব্যর্থতা, আমাদের সংগঠকদের ব্যর্থতা। আমাদের সংগঠকদের ব্যর্থতা, লোকজন জমা করা, এসব ব্যাপার তো আছে, কিন্তু আমরা এইসব প্রোগ্রামে কখনো লোকজনকে ওই গাড়ি ঘোড়া পাঠালাম, হ্যাঁ, এইভাবে আমরা লোকজন জমায়েত করি, এরকম সাধারণত আমরা করি না। মানে এইটা আমরা, আমাদের যে ধারণা সেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাদের সমস্যা তারাই বেশি বেশি করে অংশগ্রহণ করবেন, এইটাই আমরা আশা করি। যা হোক, এখানে আমরা শুরুতে একটা প্রস্তাব পেশ করেছিলাম, যে প্রস্তাবটা আমি পাঠ করে দিয়েছিলাম যে এই প্রস্তাবের উপর আলোচনা হোক এবং হাউস সেই প্রস্তাব সম্পর্কে একটা মতামত ব্যক্ত করুক। আমরা মোটামুটি দুপাতার একটা প্রস্তাবনা ছিল, যেখানে আমরা মূল যে বিষয় ছিল সেটা হলো, আমরা দাবি করেছি যে যারা ইতিমধ্যে ভারতে এসে পড়েছেন, উদ্বাস্তু মানুষ যারা ইতিমধ্যে ভারতে এসে পড়েছেন এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করেন, এই মানুষগুলোকে, এই সব মানুষগুলোকে ভারতের নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন বা কা তৈরি হোক। আমরা এই দাবিটাই করেছি। এখন প্রশ্ন উঠেছিল 2012 সাল হওয়া ঠিক কিনা, 20-22 এরকম, কিন্তু আমরা শেষ পর্যন্ত একটা প্রস্তাব আমরা তৈরি করেই নিয়ে গেছিলাম। যে আমরা এই প্রস্তাবটাও তৈরি করেছিলাম, বিভিন্ন জনে টেলিফোন করেছেন, বলেছেন, আমরা যে ভিডিওগুলো করছি এই সম্পর্কে সেখানে মতামত ব্যক্ত করেছেন। তাদের মতামতগুলো শুনে, ধরুন এই বেশ 10-15 দিন ধরে আমি একটা হিসেব করে দেখছিলাম, 50 থেকে 70টা অবধি টেলিফোন পেয়েছি এই সম্পর্কীয়। তার মধ্যে প্রতিদিনই 2-4 জন কান্নাকাটি করেছেন তাদের অসহায়তার কথা বলে। আর আজকেই কাগজে দেখলাম একটা দুর্ভাগ্যজনক ঘটনা, সুভাষ গ্রাম, যাদবপুর, দক্ষিণ যাদবপুরের ওদিকে, ওই ডায়মন্ড হারবার লাইনে বা লক্ষ্মীকান্ত লাইনে, ব্যারাকপুরের এপাশে সুভাষনগর সম্ভবত, ওখানে দেবাশিস সেনগুপ্ত বলে একজন আত্মহত্যা করেছেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বাড়ির লোকজন বলছেন কয়েকদিন ধরে খুব দুশ্চিন্তায় ছিলেন এই নাগরিকত্বের বিষয়টা নিয়ে। তো এরকমভাবে অনেকে টেলিফোন করেছেন। সেইখানে তাদের মতামত যা বুঝেছিলাম এবং তারা কখন এসেছেন, কতদিন আছেন এখানে, সব শুনে আমাদের মনে হয়েছিল উদ্বাস্তু সমস্যার সমাধান করতে হলে আমাদের এরকম একটা দাবি করা দরকার যে যারাই এসে পড়েছেন, আমি ওই মেডিকেল ট্রিটমেন্টের জন্য এসেছেন তাদের কথা বলছি না, উদ্বাস্তু মানুষ যারাই এখানে এসে পড়েছেন, ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন, ঘরবাড়ি করেছেন, কাগজপত্র তৈরি করেছেন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি করেছেন, এইগুলো তারা করেছেন অ্যাজ ইফ তারা ভারতের নাগরিক। অন্যান্য নাগরিকরা যে অধিকার ভোগ করেন তারাও সেই সব অধিকার ভোগ করেন। এই যে সমস্ত মানুষ যারা কার্যত নাগরিক অধিকার ভোগ করছেন, ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন, এই ভারত রাষ্ট্র বা আমাদের পশ্চিমবঙ্গ গঠনের জন্যে যাদের প্রচেষ্টা আছে, যারা ঘাম দিয়েছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, এরকম যে মানুষ, এই সব মানুষকে একটা আইন করে বলা হোক যে তারা ভারতবর্ষের নাগরিক।
এইটাকে রেগুলারাইজ করা হোক, যেটাকে বিভিন্নজন বিভিন্ন রকম ভাষা বলছেন। যেমন সুজনবাবু তার বক্তব্যে বলেছিলেন যে এরা সব নাগরিক, এই সব অধিকার যারা ভোগ করছেন তাদের স্বীকৃতি দেওয়া হোক। অর্থটা একই, আমরা সেটা বলেছি আইনসঙ্গত করা হোক। একটা আইন এনে একটা আইন পাশ করে তাদের আইনসঙ্গত করা হোক। আমাদের মনে হয়েছে আইনের বিষয় এইভাবেই কথাটা বলা ঠিক হবে, এবং সেই প্রস্তাব সেখানে সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এই জায়গাতে একটা প্রশ্ন, এই যে সুপ্রিম কোর্টে কেস, সেটা নিয়ে হয়তো আমরা একটা ভিডিও করব। সুপ্রিম কোর্টে কেস হয়েছে প্রায় 326টা কেস হয়েছে এই কা আইনের বিরুদ্ধে। এই সমস্তগুলো হয়েছে, এবং এইগুলো যে হয়েছে এইগুলো আমরা পুরোটা না জানলেও কিন্তু এইটুকু আপনাদের বলতে পারি যে অধিকাংশ কেস সেইটাতে তারা বলছেন, তাদের বক্তব্য যারা কেস করেছেন, যে এই কা আইনটা ভারতের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সংবিধানের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র লঙ্ঘন করেছে, ভারতীয় সংবিধান লঙ্ঘন করেছে। এইটাই হচ্ছে তাদের বক্তব্যের মূল বিষয়বস্তু। কারণ ওই যে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে, এইটাই হচ্ছে মূল বিষয়। এই যে বক্তব্য, এই যে মানুষের দুশ্চিন্তা, যারা এই পিটিশন করেছেন, আমি তাদের এই দুশ্চিন্তাকে অমূলক বলছি না। এই দুশ্চিন্তা ভারতবর্ষে, ভারতের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশে এরকম একটা দুশ্চিন্তা, এরকম একটা আইন, তার বিরোধিতা করবার দরকার আছে। এ ব্যাপারে আমি এই ব্যাপারে দ্বিমত পোষণ করছি না। কিন্তু প্রশ্নটা হলো, এর সঙ্গে সঙ্গে যদি হতো যে এমন একটা আইন হোক যেটাতে এই ধর্মনিরপেক্ষ চরিত্র, সেখানে কোনো আঘাত পড়ে না, সেইটা কোনো প্রশ্ন ওঠে না, কারুর মানসিকভাবে আহত হন না, একই সঙ্গে এত মানুষ উদ্বাস্তুরা, যাদের নাগরিকত্বের মতো একটা সমস্যা সুদীর্ঘ কাল ধরে ঝুলে আছে, সেই সমস্যারও সমাধান হোক। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এইটা সত্যি যে এতগুলো সংগঠন, এতগুলো কেস, এবং কেসগুলো অধিকাংশই সংগঠন থেকে করেছেন। মানে তার মধ্যে এমনকি এখানে বহুদিন থেকে একটা সংগঠন তারা দাবি করেন, ওই এনআরসি যুক্ত মঞ্চ এরকম একটা বিষয়। তার নেতা হচ্ছেন প্রাক্তন সিপিএম নেতা প্রসেনজিৎ বসু। তিনি দাবি করেন যে তিনি উদ্বাস্তু আন্দোলন করেন, এই বলে দাবি করেন। এবং তার সঙ্গে আপনাদের বিশেষ করে দলিত আন্দোলনের অনেকের পরিচিত মানে এইসব ভিডিও টিডিও অনেক আগে থাকতে করেন, চ্যানেল করে এসব ব্যবসা বাণিজ্য করেন। শরদিন্দু উদ্দীপন, সেই শরদিন্দু উদ্দীপনও তাদের সাথে লেজে বেঁধেছেন। তারাও যে কেস করেছেন, সে কেসের মধ্যে কিন্তু এই উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্যে, উদ্বাস্তুদের জন্যে একটা আইন হোক যেখানে হিন্দু মুসলিম কোশ্চেন থাকবে না, সংবিধানের কোনো চরিত্র লঙ্ঘন হবে না, কারোরই কোনো সম্প্রদায় মনে আঘাত পাবে না, অথচ উদ্বাস্তুদের সমস্যাটা মীমাংসা হোক। কারণ এইসব আইন তো করুক আর না করুক, ভাওতাধিকার যাই দিক, ধোকাধিকার যাই দিক, বিষয়টা তো উদ্বাস্তুদের বিষয়, উদ্বাস্তুদের নাগরিকত্বের বিষয়। ফলে তার বিরোধিতা করতে গেলে এই বিষয়টা বিরোধীদেরও তো মাথায় রাখা উচিত। কিন্তু বললাম তো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সেটা নেই, এই 326টা মামলার মধ্যেই সেটা নেই। তো এইটা একটা বিষয়। এখন আমার প্রশ্ন হলো যে ঠিক আছে, মুসলিম বাদ দেওয়া হলো কেন? আমার মুসলিমের বাদ দেওয়ার প্রয়োজন ছিল না, বিজেপি না হলে এটা করতো না। কিন্তু মুসলমানদের বাদ না দিয়ে আইন করলে মুসলমানদের এতে কোনো লাভ ছিল না। কারণ মুসলমানরা তো বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতে বসবাস করার জন্য আসেন না, 2-4 জন কাজের জন্যও যদি আসেন,
তারা কাজকর্ম করেন, আবার চলে যান। গরিব মানুষ 2-4 জন আসলে কাজকর্ম করেন, চলে যান। কিন্তু আমি আপনাদের হলফ করে বলতে পারি, লেখাপড়া জানা লোক, উচ্চবিত্ত লোক, মধ্যবিত্ত লোক, নিম্ন মধ্যবিত্ত লোক, এইরকম একটিও মুসলমান পরিবার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসেন না। আসেন যারা, তারা একেবারে ডিস্ট্রেস কন্ডিশনের লোক, বেঁচে থাকার জন্য কাজের তাগিদে আসেন বলাটাও এখন ঠিক নয়, আসতেন বলা ভালো। একটা সময় বাংলাদেশে কাজের অবস্থা, কাজকর্মের অবস্থা, ইনকামের অবস্থা খুব খারাপ ছিল, সেই সময় আসতেন, সেটা 10-15 বছর আগের ঘটনা। এখন আর আসেন না। এখন বাংলাদেশ তুলনামূলকভাবে এইসব লোকের কাজের একটা পরিবেশ তৈরি হয়েছে, তারা এই সমস্ত কাজকর্ম সেখানে আছে, তারা সেখানে কাজকর্ম করছেন। এখন ওই যে অতীতে যে লোকজন এসেছিলেন এরকম কন্ডিশনের লোক, তারা হয়তো তার মধ্যে 2-1টা পরিবার হতে পারে কোনো একটা স্টেশনের মাথায় একটা পানের দোকান করেছিলেন কি একটা চায়ের দোকান করেছিলেন, সেটা এখন মোটামুটি চলে, 500-700-1000 টাকা ইনকাম হয়। এখন এই গরিব লোকটি ভাবছে সেখানে থাকতে চান না, মানে মানসিকভাবে চান না, কিন্তু তবুও ভাবছেন যে আমি যদি চলে যাই, গিয়ে ওখানে গিয়ে কি কাজের জোগাড় করতে পারবো কি পারবো না, কিভাবে ছেলে মেয়ে বাঁচাবো। তারা হয়তো এখানে আছেন, একটু ভালো ইনকাম করলে হয়তো টাকাটাও ওপার বাংলায় পাঠান, 2-4 কাঠা জমি কেনার চেষ্টা করেন, যে সুযোগ সুবিধা মতো তারা চলে যাবেন। তাদের নাগরিকত্বের প্রয়োজন এখানে নেই। ফলে যদি গভর্নমেন্ট আলাদা করে নাও করেন, মানে মুসলিমদের ইনক্লুড করলেও তাতে কিছু এসে যায় না, এবং তাতে আমরা যারা উদ্বাস্তু আন্দোলন করি তাদের তো কোনো প্রশ্নই নেই, যুক্ত করুন না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যখন পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, তখন কি করা উচিত ছিল বিরোধীদের? যারা ওই সাম্প্রদায়িকতার প্রশ্ন তুলছেন, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তুলছেন, তাদের কি করার কথা ছিল? তাদের করার কথা ছিল যে তোমরা মুসলিমদের ইনক্লুড করো, তাই তো, যে ওটা মুসলমানরা আহত হবে, আমাদের ধর্মনিরপেক্ষ চরিত্র ভারতবর্ষের নষ্ট হবে, ফলে মুসলমানদের অন্তর্ভুক্ত করো, যে দাবি আকালি দল করেছিল। কিন্তু আর কোনো রাজনৈতিক দল এই দাবিটা করেনি, বা তাদের করা এই সংশোধনীটা আনা উচিত ছিল যে উদ্বাস্তুদের সমস্যাটার সমাধান করতে হবে। বিকল্প অনেক রকমের প্রস্তাব হতো, আমি অত ডিটেলসে যাচ্ছি না, সেরকম একটা প্রস্তাব করতে পারত। কিন্তু তারা কি করলো? তারা করলো ওই আইন বাতিল করো, ওই আইনটা বাতিল করো। তো ওই আইনটা বাতিল করে দিল, তাতে উদ্বাস্তুদের সমস্যার কি সমাধান হবে? না, আমি জানতে চাইছি, আজও জানতে চাইছি যে ওই আইনটা কোর্টে কেস হচ্ছে, আমি ধরে নিলাম সুপ্রিম কোর্ট বলে দিল যে আইন যা তৈরি হয়েছে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এই আইনটাকে আমরা পার্লামেন্টকে বলছি, আইনটাকে আপনারা বাতিল করে নতুন আইন তৈরি করুন। এটা যদি বলে দেয়, তাতে আমাদের উদ্বাস্তুদের সমস্যার কি সমাধান হবে? উদ্বাস্তুরা সমাধান তো দূরের কথা, 2003 সালে বিজেপি সমস্ত হিন্দু বৌদ্ধদের যে অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল, বিজেপি দিয়েছিল, আন্দোলনের ফলে বিজেপি সেই তকমা মুক্তি ঘটিয়েছে। নাগরিকত্ব না হোক, অন্তত নাগরিকত্ব তকমা মুক্তিটা হয়েছে, পুলিশে ধরতে আসছে না, এটা তো হয়েছে। তো আইন বাতিল হয়ে গেল, তো আবার সেই অনুপ্রবেশকারী। তাহলে এইটা কেন উদ্বাস্তুরা চাইবেন? যারা বোঝেন তারা এটা চাইবেন কেন? যে ঠিক আছে, এই আইনে আমরাও বলছি, আজও বলছি, রুলস বেরোবার পরে বলছি, 2016 সালে যেদিন বিল এনেছিল সেদিন থেকে বলছি যে এই আইনে উদ্বাস্তুদের নাগরিকত্ব হবে না, আজও সেই কথা বলছি। কিন্তু এটা তো ঘটনা যে উদ্বাস্তুর তকমাটা মুক্তি ঘটল, নাগরিকত্ব না হোক। তারা যে 16-17 বছর উদ্বাস্তুরা অনুপ্রবেশকারী হয়েছিল, এইটা তো খুব ভালো অবস্থা ছিল না। এখন কেউ বলেন, মানে নেতাদের কেউ বলেন যারা খবর রাখেন না, যে কি অসুবিধা ছিল, আপনাদের তো রেশন কার্ড ভোটার কার্ড সব আছে। কিন্তু আমি উদ্বাস্তুদের বলছি, রেশন কার্ড ভোটার কার্ড সব আছে, সমস্যা নেই। ওনারা বোঝেন না, নেতারা বোঝেন না হয়তো,
কোনো দল, সব দলের নেতাদের কথা বলছি, যারা এইসব কেস কামারি করেছেন তাদের কথা বলছি। কিন্তু আমি উদ্বাস্তুদের বলছি, উদ্বাস্তুরা সমস্যার মধ্যে নেই। বনগাঁয় গেলেই জিআরপি ধরে পয়সা আদায় করছে যে আপনি বাংলাদেশি। আপনার ভোটার কার্ড দেখালে ছাড়ে, রেশন কার্ড দেখালে ছাড়ে না। কৃষ্ণনগর জিআরপি ধরে, রানাঘাট জিআরপিতে ধরে, বারাসাত জিআরপিতে ধরে। কিন্তু এখন যেটা হয়েছে, আমার কাছে যদি ওই 20টা ডকুমেন্টের একটা থাকে যেটাতে বলেছে 31শে ডিসেম্বরের আগে আসলে তিনি আর অনুপ্রবেশকারী নন, তাহলে আমি কিন্তু এটা দেখিয়ে বলতে পারবো জিআরপিকে তুমি পারবে না। আর শুধু জিআরপির কেস নয়, আমি দু একটা কথা বলি। আপনারা জানেন সে 1551 জনকে নোটিশ ধরিয়েছিল উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার মহাকালপাড়া ব্লকে। তারা এখানকার 51 সালের সেটেলমেন্ট পাওয়া রিফিউজি, 1551 জনই নমশূদ্র। তাদের ধরিয়ে কি বলেছিল? তাদের কাছে কাগজপত্র নেই, তাই বললো তোমরা বাংলাদেশি। একদম নোটিশটা হচ্ছে, নোটিশের কপি আমার কাছে আছে, যে নোটিশ পাওয়া 30 দিনের মধ্যে তোমাকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে, না হলে তোমাকে পুলিশ বিএসএফ দিয়ে ডিপোর্ট করা হবে, পুশব্যাক করা হবে। নোটিশের তারিখ কত? এখানে আমার নোটিশের এই বইটার মধ্যে নোটিশটা তুলে দেওয়া আছে। নোটিশের তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2004। কয় তারিখ? 4 তারিখ ডিসেম্বর মাসের। 2003 সালে নাগরিকত্ব আইন রাষ্ট্রপতির সিগনেচার পাওয়ার পরে কার্যকরী হয়েছিল কয় তারিখে? 3রা ডিসেম্বর। আর এই নোটিশ দিয়েছে, এই যে নোটিশ দিয়েছে একদিন পরে 4 তারিখে। মানে নোটিশগুলো রেডি করা ছিল। বিজেপি বিজেডি গভর্নমেন্ট একদম বলেছে কি দেখেন, বলেছে দি ওড়িশা স্টেট গভর্নমেন্ট ডু hereby direct শ্রী ভবেশ বিশ্বাস, son of শ্রী সুধীর বিশ্বাস, a Bangladeshi national at present residing in the district of Kendrapada, should quit India within 30 days from the service of this order. Otherwise, you will be deported with the help of police and BSF. 4 তারিখের নোটিশ 1551 জনকে, ওই 4 থেকে 7-8 দিনের মধ্যে নোটিশগুলো দিয়েছিল। 1551টা নোটিশ বিজেপি বিজেডি, এটা তো আগে ছিল না। দিতে বললো কি করে? অনুপ্রবেশকারী আইন হলো তার পরের দিন নোটিশ ধরানো শুরু হয়েছে। ফলে যারা এটা জানেন না তারা বুঝতে পারছেন যে অনুপ্রবেশকারী তকমাটা চলে যাওয়াটা কতখানি গুরুত্বপূর্ণ। আমার অনুপ্রবেশকারী তকমা চলে গেছে, আমি ভারতে বেনাগরিক কিন্তু বৈধ বসবাসকারী। আমি এবার নাগরিকত্বের জন্য লড়াইটা করবার জন্য আমার পায়ের তলের মাটি অনেকটা শক্ত হলো। আপনি গ্রামে গঞ্জে ঘুরে দেখুন, 31শে ডিসেম্বর 2014 আগের মানুষ আর 1 জানুয়ারি 2015 মানুষ যারা এখানে এসেছেন, তাদের মধ্যে অ্যাটিটিউডের ডিফারেন্স হয়ে গেছে। তারা মনে করছেন যে আমি এটা লড়াই করার আমি একটা সময় পেলাম। আর 2014 পরে যারা এসেছে তারা ভাবছে আমাদের কি হবে, তারা হাউমাউ করে কাঁদছেন। তাহলে আপনারা আবার বলছেন যে এই লোকগুলোকে সেই 1948 সাল থেকে আজকে পর্যন্ত যারা আসছেন সবাই অনুপ্রবেশকারী বলে এখানে আখ্যায়িত হোক। সুপ্রিম কোর্টের কেস মানে তো তাই, কারণ 19 যদি বাতিল হয়ে যায় তো সেইটা হবে। ফলে এইটা কি ভেবেছেন যারা কেস করছেন? এর মধ্যে কিছু মুসলমান সংগঠন আছে। আমি মুসলমানদের কথা বললে আমার মুসলমান ভাইয়েরা হয়তো রাগ করবেন। জয়রাম রমেশ আছে কংগ্রেসের পার্টি, যিনি পিটিশন করেছেন। প্রদেশ কংগ্রেস আসাম তারা আছেন। মহুয়া মৈত্র আছেন, মানে তৃণমূল কংগ্রেসের সম্মতি না থাকলে এটা হয় না, তারা আছেন। মুসলিম লীগ আছেন, এসডিপিআই আছে। এসডিপিআই মানে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, মূলত মুসলিমদের নেতৃত্বে সংগঠন। তারা করেছে, সবাই মিলে করেছে। তো আমাদের এই যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনায় আমরা একটু এই প্রেক্ষাপট লিখেছি খুব সংক্ষেপে। যেটা বলেছি সেটা হলো জাতীয় নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি নাম করে করে বলতে পারি। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন,
স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল বলেছিলেন, কি বলেছিলেন? বলেছিলেন আপনারা আসুন, বা আপনারা যখনই আসবেন আমরা এখানে আপনাদের নাগরিকত্ব পুনর্বাসনের ব্যবস্থা করব। তারা এরকমও বলেছে যে বল্লভভাই প্যাটেল বলেছিলেন আপনারা আমাদের রক্ত মাংসের সমান, একেবারে রাতারাতি একটা বর্ডার টানা হয়ে গেল মানে আপনারা পর হয়ে গেলেন তা নয়, আপনাদের এই দেশের উপর একটা অধিকার আছে এবং এই অধিকার থাকবে, বলেছিলেন এই কথা। আমরা আজকে খুব ভালো করে জানি, অন্তত আমাদের যেটুকু জ্ঞান আছে, কোনো দেশ এই পৃথিবীর আধুনিক যে রাষ্ট্র, এই রাষ্ট্র তার বর্ডার কোনোদিন উন্মুক্ত করে রাখবেন না, যে আসবেন বিনা পাসপোর্টে লুকিয়ে তাকেই এই দেশে নাগরিকত্ব দিয়ে দেবে, এই দেশে বসবাস করতে দেবে, এই দেশে মেনে নেবে। এটা পৃথিবীর কোনো দেশ করে না, ভারতের কোনো গভর্নমেন্ট করে না, কংগ্রেস করেনি, জনতা করেনি, বিজেপিও করে না, এটা হয় না, এটা করে না কখনো। কিন্তু তা সত্ত্বেও আমরা এই উদ্বাস্তুদের কথা বলছি কেন? বলছি এই ঐতিহাসিক কারণে, এই কমিটমেন্টের কারণে। তাহলে এই কমিটমেন্টের কারণে যদি এই লোকগুলোকে দিতে হয়, একদিকে যদি দিতে হয়, আর একদিকে যদি হয় বর্ডার উন্মুক্ত করবে না সবার জন্যে, এই কন্ট্রাডিকশনটা মিলবে কি করে? আপনি আইন এই লোকগুলোর জন্য করা যাবে না, আবার সবার জন্যও করা যাবে না, যেটা বলছে কোর্টে যারা বলছেন মুসলমানদের বাদ দিয়ে করা যায় না, মানে সবার জন্য করতে হবে। তাহলে আর না হলে ওরা বলছে সবার জন্য না, কারোর জন্য করা যাবে না। আসলে এদের দিতে বলেনি মানে কি? মানে কোর্টে এরা যা বলছে তার মানে কারোর জন্য দেওয়া যাবে না। তো তাহলে উদ্বাস্তু সমস্যার সমাধানটা করতে হবে। এই প্রশ্নটা 2003 সালের 18 ডিসেম্বর কি বলেছিলেন মনমোহন সিং পার্লামেন্টে? আমি পড়ে শোনাবো, ঠিক যা বলেছিলেন সেই কথাগুলো আমি পড়ে শোনাতে পারি আপনাদের। আপনি দেখুন তো, এইটা কি সাম্প্রদায়িক দাবি ছিল? মনমোহন সিং বলছেন, তখন ছিলেন নাজমা হেপতুল্লাহ ওখানে ডেপুটি স্পিকার রাজ্যসভাতে, মানে আমাদের উপরাষ্ট্রপতি তিনি ছিলেন ওখানকার ডেপুটি স্পিকার বা স্পিকার যেটাই বলেন। তাকে সম্বোধন করে মনমোহন সিং তখন বিরোধী দলের নেতা কংগ্রেসের, তিনি বলছেন যে ম্যাডাম আই উড লাইক টু, না এটা শঙ্কর রায়চৌধুরী বলেছিলেন, আমি মনমোহন সিং এরটা আপনাকে বলি। কথায় কথায় এটা এসে গেল, আসলে এইটার জন্য আমি এটা বলবো এটা ভেবে শুরু করিনি কথাটা, এই জন্য আমার কাছে এক্ষুনি রেডি নই বলে মনে হচ্ছে। এরকম তো হওয়ার কথা ছিল না। আমি এই জায়গাতে একজ্যাক্ট কথাটা নেই, এই জায়গাতে বাংলা করে দেওয়া আছে, বরং একদিক দিয়ে সেটা ভালো হলো। সেটা আমি বলে দিই, মনমোহন সিং যেটা বলেছিলেন, মানে এটা বাংলার বই আর একটা ইংরেজি, এই একই ইসের ইংরেজি বই আছে, সেটাতে ইংরেজি করা আছে। এখানে বলছেন কোর্ট, মনমোহন সিং যেটা বলেছিলেন, কোর্ট, দেশ বিভাগের পর উদ্বাস্তু মানুষের যে ভোগান্তি হয়েছে সে সম্পর্কে আমি কিছু বলতে চাই। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা, বাংলাদেশের মানে 71-এর পরের কথা বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা ধর্মীয় কারণে অত্যাচারিত। এই হতভাগ্য মানুষেরা যদি আমাদের দেশে আশ্রয় চান এবং নাগরিকত্বের জন্য আবেদন করেন, তাহলে তাদের নাগরিকত্ব দেবার বিষয়টি আমাদের উদার চিত্তে ভাবতে হবে। আশা করি নাগরিকত্ব আইনটি চূড়ান্ত করার সময়ে উপপ্রধানমন্ত্রী এ বিষয়টি মনে রাখবেন। উপপ্রধানমন্ত্রী মানে তখন ছিলেন লালকৃষ্ণ আদবানি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই কথাটা তিনি বলেছিলেন। তাহলে কি বললেন? বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা, তিনি কি মুসলমানদের এর মধ্যে যুক্ত করেছেন?
মনমোহন সিং? বাংলাদেশের সংখ্যালঘু কারা? অমুসলিম যারা, মুসলমান বাদে আর যারা। তাহলে উনি দাবি করছেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা ধর্মীয় কারণে অত্যাচারিত। তাহলে মনমোহন সিং যখন বলছেন তখন এটা সাম্প্রদায়িকতা হলো না। আমি এটা বিজেপির পক্ষে ওকলাতি করছি এরকম ভাবার কথা নয়। আমি যেটা উচিত অনুচিত সেটা বলছি। বিজেপি যদি একটা উচিত কথা বলে, আমি তার ওই এপিবি আনন্দের পার্টির মুখপত্র হয়ে আসেনি, ভালো হোক আর মন্দ হোক। কুণালবাবু বলেছেন না, আমরা হচ্ছে মার্কেটিং ম্যানেজার, আমার দল যা বলেছে সেইটাকে আমাকে মার্কেটিং করতে হবে, মানুষকে খাওয়াতে হবে। সেখানে সত্য মিথ্যার, ন্যায় অন্যায়, নিজের বিবেক বুদ্ধি কোনোটাই ব্যবহার করা যাবে না। আমি অন্তত সেরকম জায়গাতে নেই। ফলে এই যে হিন্দুদের জন্য একটা আলাদা বিশেষ ব্যবস্থা, এইটা বিজেপি করেছে বলে বিরোধিতা করতে হবে তা না। আমি আপনাকে বলছি যে এটা সাম্প্রদায়িক কথা নয়, কারণ একই কথা বলেছেন মনমোহন সিং। শুধু মনমোহন সিং না, আমি কালকে যে পেপারটা প্লেস করেছি, যারা আমার ফেসবুকে আমি দিয়ে দিয়েছি দেখবেন, সেখানে আমি তারিখ উল্লেখ করেছি। আমার যতদূর মনে পড়ছে, যদি ভুল না হয়, 25শে মার্চ 2012, 25শে এপ্রিল 2012, এইটা বাসুদেব আচারিয়া, বোধহয় 6বার না 7বারের এমপি, বাঁকুড়া থেকে, লোকসভায় সিপিএম পার্টির নেতা ছিলেন, এবং ত্রিপুরার খগেন দাস তিনি তুলেছিলেন। তিনিও বলেছেন মাইনরিটিস যারা এসেছেন তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা। আপনি দেখবেন তারপরে 25 গেল, দুদিন পরে আমি ছিলাম সেখানে, ছিলাম মানে আমি গিয়েই অ্যাপ্রোচ করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, বুঝিয়েছিলাম, কাগজপত্র দিয়েছিলাম। যে কারণে তারা করেছিলেন, তারা পার্টি থেকে ডিসিশন তখনও নেননি, কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা করেছিলেন। শ্যামল চক্রবর্তী তুলেছিলেন এবং প্রশান্ত চ্যাটার্জি সিপিএমের, উনারা তুলেছিলেন 27শে এপ্রিল, ওই 2012 তারিখে, দুদিন পরে, 25 আর 27। আপনি দেখবেন সেখানেও বলেছে ওই দেশের মাইনরিটিস, তার মানে ওই হিন্দু, বৌদ্ধ, ওই খ্রিস্টান, ওই 6টা সম্প্রদায়, বা তার সাথে আরও একটা যোগ হতে পারে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু অমুসলিম। তাহলে বামেরাও তুলছেন, এটা কি সাম্প্রদায়িকতা? আবার এখানে যখন ওই 19 সালে যে আন্দোলন হলো, সেখানে দেখবেন সবাই কিন্তু এই আইনের বিরুদ্ধে বলেছেন। ফলে এই সমস্ত একটা ভুল বুঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ, ভুল আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্তগুলো হয়েছে। আমি কিন্তু বিশ্বাস করি যারা ওই যে 235টা 36টা তারা মামলা করেছে, তাদের মাথার মধ্যে উদ্বাস্তু ব্যাপারটা নেই। তারাও কিন্তু চান উদ্বাস্তুদের নাগরিকত্ব হোক, কিন্তু কি যে দাঁড়াচ্ছে মানেটা, এইটা K-19 বাতিল করার জন্যে এই মামলাটা করলে, এইটা তারা অতটা গভীরে ভেবে দেখছেন না, এই জন্য সমস্যা। ফলে আমরা আমাদের এই যে প্রস্তাবনা যেটা কালকে আমরা পেশ করেছিলাম, তাতে এই বিষয়বস্তুটা তুলে বলেছিলাম যে এখানে মাইনরিটির যারা, মানে এই 6টা সম্প্রদায় বা তার সাথে আরও একটা দুটো হতে পারে, আমরা তো অত সম্প্রদায় সম্পর্কে জানি না, পৃথিবীতে কারা কোথায় আছে বা পশ্চিম অঞ্চলে কারা আছে, তাদের একটা বিশেষ ব্যবস্থা করার দরকার। এটা না হলে এই সমস্যা মিটবে না। আমি এই প্রেক্ষাপটটা কিন্তু ওইখানে বলেছি, এবং সেখানে কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তারা কিন্তু এটার সাথে একমত। কিন্তু আবার কোনো ক্ষেত্রে তারা কিন্তু এই ব্যাপারটা অনেকটা ভুল করে ফেলছেন। তো এইটা আমি ওই আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতে এই সবগুলো আমি বলে এসে আমরা বলেছি যে এই যে বলেছে দরখাস্ত করো, এই দরখাস্ত করার ব্যাপারে আমরা বলেছি যে আমরা মনে করি, আমরা তো কাউকে বলতে পারিনি করবেন না, আমরা মনে করি, মানে ওই হাউস মনে করে যে এই যে K-19 জন্য যে আবেদন করার যে পদ্ধতি, আমরা কালকের কনভেনশনেও সেই প্রস্তাব পাশ করেছি, কংগ্রেসও সেই কথা বলেছেন, সিপিএমও সেই কথা বলেছেন,
আর আমরা দেখবেন ওই যে পদযাত্রা করেছিলাম 4-5 মাস 2-3 মাস আগে, সেখানেও আমরা বলেছি ওই আবেদন করার পথে গেলে কিন্তু উদ্বাস্তুরা ফেটে যাবেন। আমাদের কথাটা অনেক পুরনো, সেই পুরনো কথাটা আবার বলেছি যে আবেদন করে উদ্বাস্তু সমস্যার সমাধান হবে না। ফলে আমরা বলেছি যে আবেদন করার আমরা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আবেদন করতে গেলে আপনাকে বলতে হবে যে আমি একজন বাংলাদেশি, আমার যশোর, খুলনা বা সেখানে এই জায়গায় বাড়ি ছিল, আমি এই সময় জন্মেছি ইত্যাদি ইত্যাদি বলতে হবে যে আমাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। তা এইটা আজকে বলা সম্ভব নয়, বলা উচিত নয়। তার থেকে বেশি হচ্ছে এইটা বলা অনুচিত। বিজেপির এইরকম একটা আবেদন করবার জন্য মানুষকে বলা, একটা আইন তৈরি করা, রুলস তৈরি করা, এটা করাই অনুচিত। আর অনুচিত বলে কেউ করছেন না। মুকুটমণি অধিকারী বিজেপির ক্যান্ডিডেট, আমরা তো সব চিনি, এটা আমাদের অচেনা লোক নন। বলছেন আমি তো এই জায়গারই লোক। অসীমবাবু তিনিও বলছেন আমি এই জায়গায় জন্ম, আমি কেন দরখাস্ত করব। শান্তনু ঠাকুর বলছেন আমি তো এই দেশেই জন্ম। হতে পারে তার এই দেশে জন্ম, আবার তার মধ্যে অনেক গোলমালও থাকতে পারে। আমি ওই ডিটেলস কথায় এখন যাচ্ছি না। কিন্তু আসলে তারা ভয় পাচ্ছেন যে আমি একজন এমএলএ এমপি, আমি যদি দরখাস্ত করি তাহলে আবার আলো রানী সরকারের মতো হয়ে যায় কিনা। তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন বনগাঁ দক্ষিণে, ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, মামলা হয়েছে, ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে বলে দিয়েছে তুমি নাগরিক নও, ব্যাস হয়ে গেল, ভোটার তালিকা থেকে নাম কেটে গেছে। এখন এরাও সেই ভয়টা পাচ্ছেন। তা উনারা যদি এই ভয়টা পান যে লোকটা রুটি রুজি, একটা চাকরি, একটা ব্যবসা, ব্যাংকে যে কটা টাকা এনে জমা করে রেখেছেন তার থেকে সুদ, এই সবগুলো যদি বন্ধ হয়ে যায়, আমি বাংলাদেশি বলার পর আমার চাকরিটা কি হবে তার ঠিক নেই, এরকম জায়গায় সে কি করে অ্যাপ্লিকেশন করবে। যদিও শান্তনু পরে বলছেন যে আমিও দরখাস্ত করব। কেন বলছেন? কারণ হচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদীর কাছে তার একটু মার্কের দরকার। তারা তখন বলবে কি হলো শান্তনু বাবু, একটা লোকে তো দরখাস্ত করে না, ফলে তার রেটিংটা কমে যাবে। সেই জন্য তিনি বলছেন আমিও করব, তোমরা করো। যাতে আপনারা করেন, আপনাদের যাতে ফাঁসানো যায়, সেই কারণে তিনি এই কথা বলছেন। আসলে তিনি করতে পারেন না। অন্য দুজনের কথা আমি জানি না, আমি বলছি না অতটা কংক্রিট করে, আমি জানি। কিন্তু এইটা আমি জানি যে তার জন্ম এখানে, শান্তনু ঠাকুর, ফলে সে দরখাস্ত করতেই পারে না। সে হলফনামা দিয়ে সে বলবে আমার বাড়ি ফরিদপুর, তার মানে তো একটা অফেন্স হয়ে গেল, মিথ্যে কথা বললো, করতেই পারে না। কিন্তু দেখুন ঠেলার নাম বাবাজি বলে না, সে এখন বলছে যে আমিও করব। মানে আপনারা সবাই করুন, এর কথার মানে হলো আপনারা সব করুন। তো আমরা ওই প্রস্তাবনা বলেছি যে এখন করবেন না। আর আমি আমার বক্তৃতাতে বলেছি যে কোনো টাইম বাউন্ড প্রোগ্রাম নয়। এই যে রুলস বেরিয়েছে তাতে বলেনি আপনাকে 2 বছর 3 বছরের মধ্যে দরখাস্ত করতে হবে, নাহলে করতে পারবেন না, এটা বলেনি। অমিত শাহ একটা ওই যে সাক্ষাৎকার দিয়েছে তাতে বলেছেন আমরা তো কোনো সময়সীমা বেঁধে দিইনি। ফলে আমার বক্তব্য হচ্ছে এক্ষুনি করবেন না, দেখুন, অপেক্ষা করুন, দেখুন জল কোন দিকে গড়ায়, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। আমাদের সিদ্ধান্তটা আপনি শুনলেন, অন্যান্য বিভিন্ন জন বলবেন, সবগুলো শুনুন, নিজের বুদ্ধি দিয়ে ভাবুন, আর সময় নিন। সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। আমরা কিন্তু আমাদের এই যে কনভেনশন, সেখানে এই কথা বলেছি। কনভেনশনে যেটা হয়েছে, এই সমস্ত কিছুর পরে আমি আমার প্রস্তাবনার শেষে আমি একটা আপিল রেখেছিলাম, সব নেতারা ছিলেন 2 দলের, যে আপনাদের ইশতেহারে, সিপিএম এবং কংগ্রেসের ইশতেহারে এই যে রেজুলেশন পাশ হলো যে দেশে স্থায়ীভাবে বসবাস করলেই তাকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করতে হবে, তা এইটা আপনাদের ইশতেহারে আপনারা রাখুন। আমরা এই কথাটা সেখানে বলেছি। আমাদের একটা সুন্দর বেশ 1/2 ঘন্টা 40 মিনিটের একটা প্রশ্ন উত্তর পর্ব হয়েছিল।
অনেক প্রশ্ন এসেছে, আমরা তার জবাব দিয়েছি। খুব সুন্দর আলোচনা হয়েছিল। এইটা সাধারণভাবে হয় না, সেইটা সেখানে হয়েছিল। যদি এইটা রেকর্ডিংটা হতো খুব কাজে লাগতো আমার। ওখানে হয়তো 200-300 লোক শুনেছেন, তাহলে হয়তো 2-3 হাজার 5 হাজার লোকের কাছে পৌঁছাতো, কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা করতে পারিনি। তো এর মধ্যে আপনাদের একটা খবর দিই, সেটা হলো ওই দিনই সন্ধেবেলায়, না পরের দিন সকালবেলায় রেখা গোস্বামী আমাকে টেলিফোন করেছিলেন সিপিএমের। তিনি ওই দিন রাত্রিবেলায় বৃন্দা কারাতকে টেলিফোন করেছিলেন। বৃন্দা কারাত বোধহয় সিপিএমের ইস্তেহার কমিটিতে আছেন বলে মনে হয়। তো উনি টেলিফোন করেছিলেন বৃন্দা কারাতকে, যে এরকম এরকম হয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছে। বৃন্দা কারাত একসময় আমাদের দিল্লির ওই যন্ত্রমন্ত্রের অনশন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে খুব হেল্প করেছিলেন। প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছিলেন, আমরা অনশনে বসেছি। সেই সময় তিনি গিয়ে প্রাইম মিনিস্টারকে বলেছেন তারা বসে আছে, আপনি একটা ব্যবস্থা নিন। ওই প্রাইম মিনিস্টার তার প্রতিমন্ত্রীকে আমাদের অনশন মঞ্চে পাঠিয়েছেন। এগুলো সব উদ্যোগ নিয়ে বৃন্দা কারাত করেছিলেন। তার কিছু উল্লেখ আমরা আমাদের, মানে ওনার যে সহযোগিতা, সেটা আমরা স্মরণ করেছি আমাদের এই যে প্রতিবেদন। এবং ওইটা বলেছেন রেখা গোস্বামী যে তারা তো আপনার যে অতীতের যে অবদান সেটাও দেখলাম তাদের প্রস্তাবে তারা স্বীকার করেছেন। তো উনি বলেছেন যে এইটা ইয়েতে থাকবে, মানে ওদের ইস্তেহারে। তখন আমি রেখা গোস্বামীকে বললাম, থাকবে মানে কিভাবে থাকবে? যারা চর্চা করে না তারা তো ব্যাপারটা ওইভাবে বুঝতে পারছেন না। আমরা কথা বলতে পারলে খুব সুবিধা হতো। তারপর আমি সুজনবাবুকে আবার, ঠিক সুজনবাবু মঞ্চেই বলেছিলেন যে আপনি কাগজটা দিলেন, তারপরেও আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি সেটাও তাকে পাঠিয়েছি, মানে ওই দিনই বিকেলবেলায় সন্ধ্যেবেলায় পাঠিয়ে দিয়েছি। তো দেখা যাক, যদি অন্তত দুটো বড় পলিটিক্যাল পার্টির ইস্তেহারে যদি থাকে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে তার মানে এবারে কিন্তু রাজনৈতিক লাইনে ইট পাতা হয়ে গেল, বুঝলেন তো? এবারে এগোতেই থাকবে সামনের দিকে। তো এটা ওখানে হয়েছে। যারা বলেছেন আমাদের মতে, প্রদীপবাবু বলেছেন, অন্যান্য যারা বলেছেন, সুজনবাবু বলেছেন, খুব ভালো বলেছেন। আর আমি এখনই দেখতে পাচ্ছি বোধহয় 40-42 মিনিট হয়ে গেল। আর ডিটেলস আমরা আরও বেশি লোক যদি আপনারা আসতেন আরও বেশি ভালো হতো। মিটিংয়ে তো লোকজন বেশি হলেই সবটাই হয়, বক্তাদের বক্তব্যটাও ঠিকঠাক হয়। ফলে ঠিক আছে, যেটা হয়েছে, এবং সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে একটা প্রচার আন্দোলন আমরা করব। মানে এখন আমাদের মানুষরা এই যুক্তিটা বোঝেন না, জিনিসটা অত ভালো বোঝেন না। ফলে আমরা আজও এখান থেকে আপনাদের বলছি, যারা যেখানে মনে করবেন যে একটা পথসভা করতে পারেন, 2জন 5জন 10জন লোক আছেন, আপনারা তার একটা ব্যবস্থা করেন। কিছুই না, একটা মাইক টেঙিয়ে দেবেন। আমরা এখান থেকে যারা আছে আমাদের খবর দেবেন, আপনারাও থাকবেন, আমরাও 2-5 জন যাব, সেখানে আমরা প্রচার করব। আমরা একটা বুকলেট আকারে 2-4 পাতা 10 পাতার মধ্যে এখনকার যে পরিস্থিতি নিয়ে এটা করব, এইটা আমরা প্রচার করব। এটা ওখানে হয়েছে। তো আমি আপনাদের এখন যেটা বলি, ধরুন আমার নাম্বারটা আপনারা অনেকে জানেন, তবু আমি আরেকবার বলে দিই। এখানে বললে তো আপনারা যখনই দরকার দেখে নিতে পারবেন। আমার টেলিফোন নাম্বার হলো 9832157487। আপনারা যদি কোনো জায়গায় মিটিং করতে চান আমাদের যোগাযোগ করবেন, বা বিভিন্ন রকম খবরাখবর দেবেন নেবেন। আমরা যে বুকলেটটা করব সেটাও যদি আপনার এলাকায় 10টা-20টা করে লাগে, আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন। আজকের এই ভিডিওতে এইটুকু বলে আমি আজকে শেষ করছি। বাকি কথা অন্য কোনো সময় কথা উঠলে আমরা কথায় কথায় সে প্রসঙ্গটা আপনাদের জানাবো। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।